আজকে আমরা ওই থার্ড অ্যাসিডটা মানে পড়ব। এর আগে HCl আর H2SO4 এর যে রিয়াকশানগুলো হয়েছিল সেগুলো পড়েছিলাম, আর আজকে পড়তে আসছি নাইট্রিক অ্যাসিড। এই তিনটে অ্যাসিডের মধ্যে যেটা সবচেয়ে তীব্র নাইট্রিক অ্যাসিড। আর নাইট্রিক অ্যাসিডের এমনি মানে আর এক নাম হচ্ছে অ্যাকোয়া ফর্টিস। এটা একটু মনে রাখিস, অ্যাকোয়া ফর্টিস বা নাইট্রিক অ্যাসিডকে তেজি জল বলে। তিনটে অ্যাসিড একবার তাহলে একটু শুনে নে। HCl যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার বাজারি নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। H2SO4 সালফিউরিক অ্যাসিড, তাকে অয়েল অফ ভিট্রিয়ল বলে। আর নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস বলে। এইবার দেখ, যেমন বলেছিলাম যে এই অ্যাসিডগুলো আমরা যেভাবে পড়বো, একটা হচ্ছে পরীক্ষাগার প্রস্তুতি সংক্রান্ত পার্ট থাকবে, আর শিল্প প্রস্তুতিরও একটা ব্যাপার আছে, আর সেই অ্যাসিডগুলোর বিভিন্ন বিক্রিয়া। তো ভিডিওটা একটু ছোট করব বলে বিক্রিয়াগুলো আমি লিখে রেখেছি, তুই দেখিস না, আমি যখন যখন বলবো তখন দেখবি। তো নাইট্রিক অ্যাসিডের দেখ, এটা হচ্ছে পরীক্ষাগার প্রস্তুতি, এটা ল্যাব প্রিপারেশন, মানে পরীক্ষাগারে যেভাবে নাইট্রিক অ্যাসিডকে প্রস্তুত করা হয়। তো সেইটা দেখ, সমীকরণগুলো দেখে এখন একটু নামগুলো তোকে বলা শিখতে হবে। এটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট, NaNO3। সোডিয়াম নাইট্রেটের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে। আর সেই জন্যই আগের দিন বলেছিলাম, দেখ সালফিউরিক অ্যাসিড একটা অত্যন্ত ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় এটা লাগে। তো দেখ HNO3 উৎপন্ন করতেও তোর গাঢ় নাইট্রিক অ্যাসিড লাগে। তাহলে সোডিয়াম নাইট্রেটের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডকে, উষ্ণতাটা মনে রাখিস, এই 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 200ই বলবি, 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দেখ প্রথম ধাপে সোডিয়াম বাইসালফেট আর নাইট্রিক অ্যাসিড বাষ্প উৎপন্ন হয়। মানে ফার্স্টেই তো তরল হয় না, এটা বাষ্পর আকারে উৎপন্ন হয়। আর তারপরে পরবর্তী পর্যায়ে যে বিক্রিয়াটা যদি আরও বেশি উষ্ণতায় করি, তাহলে এই বিক্রিয়ার ফলে উৎপন্ন যে সোডিয়াম বাইসালফেট, সেইটা দেখ আবার এই NaNO3 সাথে বিক্রিয়া করে দ্বিতীয় ধাপে আবার সোডিয়াম সালফেট আর আবার নাইট্রিক অ্যাসিড বাষ্প উৎপন্ন করে। কিন্তু তোরা ওই HCl এর মতোই আর একটা কোশ্চেন আসতে পারে, যেটা আমি তোকে একটু বাদে আলোচনা করছি, যে বিক্রিয়াটা আমরা 800 ডিগ্রি উষ্ণতায় ঘটাই না। মানে সাধারণত প্রথম ধাপেই বিক্রিয়াটা আমরা বন্ধ করে দিই। কি দুটো সমস্যা, যে 800 ডিগ্রি উষ্ণতায় যদি বিক্রিয়াটা ঘটাই, তাহলে দেখ এই বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হয় সোডিয়াম সালফেট, সেটা সেই একই রকম কাঁচ পাত্রের গায়ে সিমেন্টের মতো জমাট বেঁধে যায়। ফলে সেটাকে কাঁচ পাত্র থেকে তাড়ানো যায় না, ফলে পাত্রটা নষ্ট হয়ে যায়। তাহলে এখানে আমি কাটা চিহ্ন দিয়ে দিলাম, যে যদিও মানে বেশি উষ্ণতায় আরও বেশি নাইট্রিক অ্যাসিড আমি পাবো, কিন্তু এখানে লোভ সংবরণ করতে হয়। মানে 200 ডিগ্রি উষ্ণতায় যেটুকু পাই সেইটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আর এখানে একটু জায়গা আছে, সেখানে ছোট্ট করে আমি রাফলি আঁকছি, তোদের যাদের আঁকতে ইচ্ছে হবে আরও ভালোভাবে আঁকবি। এই যে কেমিস্ট্রিতে এইগুলোকে বক যন্ত্র বলে। তো এই বক যন্ত্রের মধ্যে তোর এই H2SO4 আর NaNO3 হ্যাঁ থাকে। মানে এই ফার্স্ট ধাপের বিক্রিয়াটা বলছি, সোডিয়াম নাইট্রেট এখানে থাকে আর এখানে H2SO4 ঢালা হয়, মানে বক যন্ত্রের মধ্যেই থাকে। আর সেটাকে ওই 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে এইখান দিয়ে HNO3 বাষ্প বেরোয়। মানে তরল তো বেরোয় না, মানে সেটা প্রথমে ভেপার ফর্মে থাকে, মানে বাষ্পের আকারে থাকে। আর প্র্যাকটিক্যালি যেটা করা হয় সেইটাকে না, এই রকম একটা পাত্রে ওপর থেকে ঠান্ডা জল ফেলা হয়, ফলে এই পাত্রটা ক্রমশ ঠান্ডা হয়। আর ঠান্ডা হলে HNO3 যে বাষ্পটা, জল যেমন ঘনীভূত হয়, জলীয় বাষ্প যেমন ঠান্ডা পাত্রের গায়ে জমে ছোট ছোট জলকণা তৈরি করে, তেমনি মানে এখানে HNO3 যে ভেপারটা মানে গ্যাস ফর্মে ছিল, সেটা এই জল ঢেলে ঠান্ডা করলে এই পাত্রে তুই HNO3 তরল হিসেবে পাস। মানে নাইট্রিক অ্যাসিড তো একটা তরল অ্যাসিড, তো সেটা তৈরি করা হয় প্রথমত এইভাবে, যে প্রথমে গ্যাস ফর্মে পাই, আর তারপরে তাকে এই ঠান্ডা করে, ঠান্ডা জল ঢেলে, এখানে জল ঢেলে এই পাত্রটা ঠান্ডা করলে এইখানে আর কি HNO3 তৈরি হয়। আর এইগুলো একটু জেনে রাখ যে উৎপন্ন HNO3-র সাথে নাইট্রোজেনের কিছু অক্সাইড মিশে থাকে। মানে সবসময় বিশুদ্ধ আকারে পাওয়া যায় না, নাইট্রোজেনের কিছু অক্সাইড মিশে থাকে বলে এক, এর বর্ণ হলুদ হয়, আর 2 নম্বর, এটা যখন গাঢ় হয় তখন ওই গ্যাসগুলো আর কি এইখান থেকে বেরোয় নাইট্রিক অ্যাসিড থেকে, মানে সেই গ্যাসগুলো একটু পরিবেশে বেরোয়। সেই জন্য একটা গাঢ় নাইট্রিক অ্যাসিড সবসময় ধূমায়মান হয়।
মানে যেন তার গা থেকে আর কি ধোঁয়া বেরোচ্ছে এরম মনে হয়। তুই যদি বরফের চাই দেখিস, দেখবি সেই বরফের চাই থেকেও মনে হচ্ছে যেন একটা কি বেরোচ্ছে, মানে ধোঁয়া টাইপের বেরোয়। ঠিক তেমনি কনসেন্ট্রেটেড বা গাঢ় নাইট্রিক অ্যাসিড, তার ভেতরে ওই যে গ্যাসগুলো থাকে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, N2O, NO, NO2, এই অক্সাইডগুলো এখান থেকে ভুসভুস করে বেরোয় বলে মানে নাইট্রিক অ্যাসিডটা স্মোকি মানে ধূমায়মান মনে হয়। তাহলে এইগুলো পরে পরে কোশ্চেন আছে, এটা যদি পারিস ছবি এঁকে নিবি। আমারটা খুবই বাজে ছবি হলো যদিও, তোরা যারা ভালো ছবি আঁকতে পারিস ভালো করে আঁকবি। তবে মূল থিম এইটা মানে। আর আর এখানে পরীক্ষাগারের মধ্যে আমি দেখ আরও অনেক ডিটেল কোশ্চেন আছে, সেগুলোর মধ্যে আমি অত গেলাম না। তবে এই ফার্স্টেরটা মনে রাখিস যে কেন উচ্চ উষ্ণতায় বিক্রিয়াটা ঘটানো হয় না, যে বিক্রিয়াটাকে এই 200-র ভেতরেই ঘটানো হয়, মানে প্রথম পর্যায়ে নিয়ন্ত্রণ করা হয়। বেশি উষ্ণতায় গেলে এই দুটো প্রবলেম আছে। এক হচ্ছে যে এই সোডিয়াম সালফেট যেটা উৎপন্ন হয় সেটা এই যে মানে মুছে দিলাম, এই বক যন্ত্রটার গায়ে সিমেন্টের মতো আটকে যায়, ফলে পাত্রটার পরে ব্যবহার করা যায় না, মানে একবার ব্যবহার করে ফেলে দিতে হয়। আর 2 নম্বর কথা হচ্ছে বেশি উষ্ণতায় এই কাঁচ পাত্রটা ফেটেও যেতে পারে। তাহলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা লোভ করি না, 200 ডিগ্রি উষ্ণতার মধ্যেই বিক্রিয়াটা নিয়ন্ত্রণ করি। আর নাইট্রিক অ্যাসিডও তোর H2SO4-এর মতো একটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট অ্যাসিড, তার বহুল ব্যবহার আছে। ফলে দেখবি নাইট্রিক অ্যাসিডেরও একটা শিল্প প্রস্তুতি আছে। তো সেইটা আমাদের ক্লাস 9-এ নেই, আমাদের ক্লাস 10-এ গিয়ে সেই শিল্প প্রস্তুতিটা আর কি রয়েছে। ফলে আমার 10-এর যে আর কি এখানে ভিডিওটা আছে সেটা আমি ভেবে দেখছি তোকে পাঠাবো কিনা, মানে 9-এই তোকে পড়িয়ে দেবো না পরে পড়াবো সেটা আমি পরে ভেবে দেখছি। আগে আমার 9-এর যেগুলো আছে সেইগুলো বলছি। তাহলে এইটা হলো গিয়ে ল্যাব প্রিপারেশান। তারপর পরীক্ষাগার প্রস্তুতির পরে আমরা কি কি করি, এর যে বিভিন্ন বিক্রিয়া। তো দেখ প্রতি ক্ষেত্রেই একটা রুটিন কোশ্চেন ছিল এর আগের দুটো অ্যাসিডেও, যে HNO3-কে আমরা অ্যাসিড বলবো কেন। তো HNO3 দেখ অ্যাসিডের মতো কয়েকটা স্বাভাবিক ধর্ম আছে। মানে এতদিনে একটুখানি সড়গড় হয়ে গেছিস নিশ্চয়ই। আমি এখানে যথারীতি 3টেই লিখেছি, তোরা যারা পারবি 4-5টা লিখবি। যে HNO3 বিয়োজিত হয়ে জলীয় দ্রবণেও মানে বলতে পারিস, সাধারণত 100% HNO3 ভয়ঙ্কর তীব্র হয়, যদিও সেটা সোনার উপর সাথে বিক্রিয়া করতে পারে না, মানে সেটাও জেনে রাখ। তো HNO3 বিয়োজিত হয়ে H+ আয়ন দেয় আর নাইট্রেট আয়ন দেয়। তাহলে H+ আয়ন দেয় মানে এতে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে, সেই কারণে এটা অ্যাসিড। 2 নম্বর, অ্যাসিড হলে ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন করবে। তো দেখ এইখানে আমার তীব্র ক্ষার NaOH, মানে নেক্সট দিন আবার এই NaOH এর বিভিন্ন বিক্রিয়া পড়লে তবে এই চ্যাপ্টারটা শেষ হবে। তাহলে তীব্র ক্ষার NaOH এর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম নাইট্রেট আর জল, এটা একটা লবণ, প্রশম লবণ। তাহলে লবণ আর জল উৎপন্ন হয় মানে HNO3 একটা অ্যাসিড। আর অ্যাসিডের আর একটা বৈশিষ্ট্য যে সেটা কার্বনেট মূলকের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তো দেখ এখানে সোডিয়াম কার্বনেট নিয়েছি আমি, Na2CO3-কে সোডিয়াম কার্বনেট বলে। সেটা দেখ নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় সোডিয়াম নাইট্রেট আর মূল কথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাহলে এই অ্যাসিডের যে সাধারণ ধর্মগুলো আছে সেই জায়গা থেকে আমরা মানে HNO3-কে অ্যাসিড বলি, কারণ অ্যাসিডের এই প্রপার্টিগুলো মেনটেন করে। এইবার তোর মানে মনে হতে পারে, এটা ভালো করে শোন, খুবই ইম্পর্টেন্ট, যে তোকে এর আগের দুটো অ্যাসিডের ক্ষেত্রে বলেছিলাম যে ধাতুর সাথে অ্যাসিড বিক্রিয়া করে মানে সল্ট আর হাইড্রোজেন উৎপন্ন করে, মানে এইটাও অ্যাসিডের একটা মূল ধর্ম। ওই সক্রিয়তা শ্রেণীতে যারা হাইড্রোজেনের ওপরে থাকে সেই সব ধাতুগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এমনি হাইড্রোজেন উৎপন্ন করে। কিন্তু দেখ নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে এখানে একটা গল্প আছে। নাইট্রিক অ্যাসিড মানে সাধারণত এই বিক্রিয়াটা করে না, সেটা একটু ভালো করে শোন কেন। কারণ এটা বলে নাইট্রিক অ্যাসিডের দ্বৈত সত্তা, যে নাইট্রিক অ্যাসিড তো যেহেতু অ্যাসিড, তাহলে সত্যি বলতে কি ধাতুর সাথে বিক্রিয়া করে সে হাইড্রোজেন, তবে কি না হাইড্রোজেন তো প্রথমে উৎপন্ন হয় না, আগে উৎপন্ন হয় হাইড্রোজেনের পরমাণু, মানে জায়মান হাইড্রোজেন উৎপন্ন হয়, যে সদ্যজাত হাইড্রোজেন। কিন্তু HNO3 এই 3টে অ্যাসিডের মধ্যে সবথেকে তীব্র জারক পদার্থ। পরে সেটা আমি উদাহরণ দিচ্ছি, কোথায় বলবো। তো জারক পদার্থ বলে HNO3 তোর এমনিতেই বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন দেয়।
কি বলছি দেখ, যে HNO3 দুটো সত্তাই প্রবল, একটা হচ্ছে অ্যাসিড সত্তা, ফলে সেটা ধাতুর সাথে বিক্রিয়া করে জায়মান হাইড্রোজেন দেয়। আবার একই সাথে HNO3 যেহেতু তীব্র জারক পদার্থ, সেটা আবার এমনিতেই বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন দেয়। ফলে এই জায়মান হাইড্রোজেন আর জায়মান অক্সিজেন, ভালো করে এটা শুনে বুঝবি, এই জায়মান হাইড্রোজেন আর জায়মান অক্সিজেন এই দুটো মিলে জল উৎপন্ন করে। তার মানে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না। এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন, যে অ্যাসিড হলেও HNO3 ধাতুর সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না কেন? তো করে না এই কারণে যে তার দুটো সত্তাই প্রবল। অ্যাসিড সত্তার জন্য সে জায়মান হাইড্রোজেন উৎপন্ন করে, আবার জারণ ধর্মের তীব্র জারক পদার্থ বলে জায়মান অক্সিজেনও উৎপন্ন করে। এই দুটো জায়মান অক্সিজেন আর জায়মান হাইড্রোজেন মিলে জল হয়ে যায়, ফলে এখানে এই হাইড্রোজেনটা উৎপন্ন হয় না। আর অবজেক্টিভে খুব আসে যে এখানে দুটো ব্যতিক্রম আছে, এক্সেপশান। হ্যাঁ, যে সাধারণত জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন এদের সাথে বিক্রিয়ায় তো তাহলে HNO3H2 উৎপন্ন করে না, সরি এখানে ম্যাগনেসিয়াম হবে না, এই কপার মপার এইসব হবে। এই দুটো ব্যতিক্রম মনে রাখিস, পরীক্ষায় খুব দেয়, যে একমাত্র দুটো ধাতু ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ, এটাকে ম্যাঙ্গানিজ বলে, এদের সাথে HNO3, এই দুটো ধাতুর সাথে HNO3 বিক্রিয়া করলে হাইড্রোজেন উৎপন্ন করে। আর এই বিক্রিয়াটা হয়, যদি ম্যাগনেসিয়াম বলে এই বিক্রিয়াটা লিখবি, এই যে ব্যালেন্স করে। এবং তাহলে তুই সেটাকেও ওই অ্যাসিড ধর্মের ভেতরে ঢুকিয়ে নিতে পারিস, যে ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ধাতুর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম নাইট্রেট আর হাইড্রোজেন উৎপন্ন হয়। যেটা বললাম বুঝলি তো, যে সাধারণভাবে ধাতুর সাথে বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেন উৎপন্ন করে না। আর এখানে ব্যতিক্রম হচ্ছে তোর ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ, ওই জন্য অবজেক্টিভে কোশ্চেনটা খুব দেয়। তারপরে আগের দিন যেমন ওই উত্তপ্ত ঝামা পাথরের ওপর H2SO4 ফেললে কি হয়েছিল, H2SO4 বিয়োজিত হয়ে গেছিল, দেখ কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন। ঠিক তেমনি এখানে উত্তপ্ত ঝামা পাথরের সাথে HNO3 একটা বিক্রিয়া আছে, যেটাকে HNO3 বিয়োজন বলে। তাহলে ঝামা পাথরের ওপরে তুই ফোঁটায় ফোঁটায় যদি HNO3 ফেলিস, একটু ব্যালেন্সগুলো একটুখানি HNO3টা ব্যালেন্সগুলো একটু ভালো করে বুঝে মুখস্থ লিখতে হবে। সেটাও দেখ, এই তাপ দিলে উত্তপ্ত ঝামা পাথর, এটা ডেল্টা তাপের চিহ্ন। তাহলে দেখ এইটা বিয়োজিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন আর জলে ভেঙে যায়। H2SO4টা যেমন সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন আর জলে ভেঙেছিল, নাইট্রিক অ্যাসিডটা তো নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন আর জলে ভেঙে যায়। তার মধ্যে একটু মনে রাখ, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের বর্ণ হচ্ছে বাদামি, কারণ সেটা শনাক্তকরণে একটু বাদে আসবে। তাহলে HNO3 কেন অ্যাসিড আর এই HNO3 বিয়োজন, এই অবধি ধর আমরা পড়লাম। তারপর এই যে এতক্ষণ আমি বলছি যে এই তিনটে অ্যাসিডের মধ্যে HNO3 হচ্ছে সবচেয়ে তীব্র জারক অ্যাসিড। তার HNO3 জারণ ধর্মটা তীব্র। তো সেই জারণ ধর্মটার জন্য তুই এই বিক্রিয়াটা দিবি। বইতে অনেকগুলো বিক্রিয়া আছে, যে কোনো একটা ভালো করে পড়বি। তাহলে কার্বন একটা অধাতু, দেখ কার্বনের সাথে এমনি সরাসরিও কোশ্চেনটা দিতে পারে। কার্বনের সাথে গাঢ় HNO3 বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়, এই বিক্রিয়াটা। আর আগের দিনে এইটা তোকে আমি শিখিয়েছিলাম যে এই বিক্রিয়া থেকে কিভাবে বোঝা যায় HNO3 জারক পদার্থ। সেইটা ঠান্ডা মাথায় বলবি, আগে বিক্রিয়াটা বলে নিবি, তারপর এরকম তীর দিয়ে দেখাবি যে বিক্রিয়ার আগে থাকা কার্বন বিক্রিয়ার পরে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়েছে। তাহলে আগে ছিল C, এখন হয়েছে CO2। তাহলে নিশ্চয়ই অক্সিজেন যুক্ত হয়েছে, C থেকে CO2 হয়েছে মানে অক্সিজেন যুক্ত হয়েছে। অক্সিজেন যুক্ত হওয়াকে জারণ বলে। তাহলে কার্বনের জারণ হয়েছে, আর সেই জারণটা তাহলে ঘটিয়েছে কে? কার্বন ছাড়া যে থাকে, আগের দিন বলেছিলাম সেই নাক ফাটার গল্পটা, কার্বনের জারণ হয়েছে। আর তাহলে সেই জারণটা ঘটিয়েছে নিশ্চয়ই HNO3, কার্বন ছাড়া যে আছে। তাহলে এই বিক্রিয়াটা থেকে বোঝা যায় HNO3 জারণ ধর্ম বা HNO3 জারক পদার্থ। এটা আগের দিন অনেকে আমাকে লিখে পাঠিয়েছিলি,
একটু আধটু ফাঁক ছিল, তাই আমি এটা বলছি যে কার্বনের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয়। এক্ষেত্রে বিক্রিয়ার আগে কার্বন, বিক্রিয়ার পরে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়, অর্থাৎ কার্বনের জারণ ঘটে এবং সেই জারণ বিক্রিয়াটি ঘটায় নাইট্রিক অ্যাসিড, তাই নাইট্রিক অ্যাসিড জারক পদার্থ। সমীকরণটা লিখে এইটুকু শুধু লিখব। এবার নাইট্রিক অ্যাসিডের দেখ এমনি প্রচুর বিক্রিয়া আছে, হ্যাঁ, যে বিভিন্ন গাঢ়ত্বের সাথে নাইট্রিক অ্যাসিডের প্রচুর বিক্রিয়া আছে। তার মধ্যে মানে পরীক্ষায় যেগুলো লাগে সেইগুলো আমি তোকে লিখেছি। যে দেখ কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইটা দিয়ে আমরা নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করতে পারি। আগের দুদিনই বলেছি যে যে কোনো অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট। HCl-এরটা যেমন AgNO3-র সাথে বিক্রিয়া করতে হয়, H2SO4টা যেমন বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করতে হয়, তেমনি আগে আমি একটা ছোটদের মতো করে বলছি, এইটা লিখতে তোর সুবিধে হবে। নাইট্রিক অ্যাসিডের তেমনি শনাক্তকরণ বিক্রিয়া এইটা, যে গাঢ় নাইট্রিক অ্যাসিড তার মধ্যে যদি তুই কপার চূর্ণ যোগ করিস, মানে কুচি কুচি কপার চূর্ণ যোগ করলে দেখ এটা কপার নাইট্রেট, হ্যাঁ, কপার নাইট্রেটটা নীল বর্ণের একটা অধক্ষেপ হয়, আর তার সাথে দেখ নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 এটার বর্ণ বাদামি হয়। তাহলে এই রঙগুলো থেকে এই নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করা যায়। আর এটার মানে অন্য অ্যাসিড দুটো এই বিক্রিয়াটা করে না। তাহলে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে কপার চূর্ণ যোগ করলে নীল বর্ণের কপার নাইট্রেটের অধক্ষেপ এবং বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, সাথে জল উৎপন্ন হয়। এই বিক্রিয়া থেকে নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করা হয়। তুই এমনি এটাই লিখবি, হ্যাঁ, 9 লেভেলে। কারণ সত্যি বলতে কি, যে কোনো নাইট্রেট মূলক বা HNO3 যদি বলিস, তার আসল শনাক্তকরণ পরীক্ষাটা হচ্ছে বলয় পরীক্ষা, হ্যাঁ, যেটাকে রিং টেস্ট বলে। এবার অনেক স্কুলে আছে যে এই বলয় পরীক্ষাটা না লিখলে আর কি নাম্বার দেয় না, মানে এইটাকেই লিখতে বলে। তো যতই হোক এটা শক্ত, বুঝলি তো। কিন্তু একটু জেনে রাখ, বলয় পরীক্ষায় ফার্স্টে কি করা হয়, যে একটা এরকম একটা কন্টেনার, মানে টেস্ট টিউব, তাতে নাইট্রিক অ্যাসিড আর তার ভেতরে FeSO4 নেওয়া হয়। মানে নাইট্রিক অ্যাসিড আর FeSO4 এটা সদ্যজাত, মানে সদ্য প্রস্তুত, মানে খুব পুরনো, অনেক দিন মানে পড়ে আছে এরকম নয়। এই মিক্সচারটা নেওয়া হয়, আর তারপরে অন্য আর একটা টেস্ট টিউব থেকে এইখানে ফোঁটায় H2SO4 ঢালা হয়, গাঢ় H2SO4। তো H2SO4টা যেহেতু এদের থেকে ভারী, তাই একটু বাদে যেটা হয় যে H2SO4টা ঢাললি সেটা ভারী বলে তলায় চলে যায়। ফলে এই মূল পাত্রটা দেখ, যে তলায় H2SO4 থাকে আর এই দ্রবণটা উপরে থাকে, আর এদের ঠিক বর্ডারে একটা বাদামি রিং, বুঝিস তো, মানে একটা সার্কুলার, মানে বাদামি বলয় তৈরি হয়। তো এই বলয় পরীক্ষা থেকেই HNO3 বা বৃহত্তর অর্থে যে কোনো নাইট্রেট মূলক, মানে NO3 ভেতরে নাইট্রেট আছে কি করে বুঝবো, সব বলয় পরীক্ষা দিয়ে বোঝানো হবে। এবার যারা পারবি তারা এটা মুখস্থ করবি। দেখ, ব্যালেন্স সমেত মুখস্থ করতে হবে। আমি তোকে যেটা বললাম, সদ্য উৎপন্ন ফেরাস সালফেট আর নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ, তার সাথে তুই ওই ধীরে ধীরে, আর এইটাকে ঠান্ডাও করতে হবে, এই পাত্রটাকে মানে ঠান্ডা রাখতে হবে জল ঢেলে, তার সাথে এই H2SO4 ঢাললে বাদামি বর্ণের এই বলয়টা উৎপন্ন হয়। এর নাম হচ্ছে নাইট্রোসোফেরাস সালফেট। আর তার সাথে দেখ 5 অণু জল আছে, সেই জন্য পেন্টাহাইড্রেট বলে। এই দেখ FeNO, তাহলে নাইট্রোসোফেরাস মানে আয়রনের যোজ্যতা এখানে 2, নাইট্রোসোফেরাস, SO4 আছে এখানে, এটা সালফেট, আর 5 অণু জল আছে বলে এখানে পেন্টাহাইড্রেট বলে। হাইড্রেট মানে জল, আর পেন্টা মানে 5, নিশ্চয়ই জানিস, পেন্টাগন মানে পঞ্চভুজ। তাহলে 5 অণু জল আছে, তাই এটাকে পেন্টাহাইড্রেট বলে। মানে সমীকরণটা মুখস্থ করার বদলে যদি ছন্দে মনে রাখতে চাস, এইটা 3 ধাপের বড় সমীকরণ আমি শর্টে লিখেছি, আর তার সাথে জল উৎপন্ন হয়। কিন্তু এই মানে বাদামি বলয় যেটা সেটা এইটা নাইট্রোসোফেরাস সালফেট পেন্টাহাইড্রেট, 5 অণু জল আছে। তাহলে এইটা একটুখানি নিজে বুঝে নিস।
যে HNO3 শনাক্তকরণ বললে তুই এইটা লিখবি না এইটা লিখবি। তবে যাই করিস এইটা অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন আছে যে গাঢ় গাঢ় HNO3 সাথে কপার চূর্ণ যোগ করলে কি বিক্রিয়া ঘটে, এই বিক্রিয়া ঘটে, সেইটা লিখবি। আর বলয় পরীক্ষাটা সবসময় ইম্পর্টেন্ট, আর যেহেতু এই বিষয়টা ইম্পর্টেন্ট এইটা আমি আরেকবার লিখে রেখেছি। এটা HCl-এরও কোশ্চেন, HNO3-রও কোশ্চেন, কারণ এটা তোর অ্যাকোয়ারিজিয়া। তার মানে তিন আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড মেশালে নাইট্রোসিল ক্লোরাইড, জায়মান ক্লোরিন আর জলের যে মিশ্রণ পাওয়া যায় তাকে অ্যাকোয়ারিজিয়া বলে। আর এটা এত তীব্র যে এটাই একমাত্র সোনা রূপো এইসব মূল্যবান ধাতুর সাথে বিক্রিয়া করে, মানে তাদের থেকে খাদ্য দ্রবীভূত করতে ব্যবহৃত হয়। অ্যাকোয়ারিজিয়াকে অম্লরাজ বলে, আর এর তীব্রতার কারণ জায়মান ক্লোরিনের উপস্থিতি। এগুলো এই HCl-ও ছিল, কিন্তু এটা এত ইম্পর্টেন্ট আর একবার বলি। আর দেখ নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আর কতগুলো কোশ্চেন আসে যে নাইট্রিক অ্যাসিড আবার এত তীব্র সেইগুলো এই কারুর সাথে বিক্রিয়া করে নিষ্ক্রিয় লোহা। তো লোহার সাথে ধর নাইট্রিক অ্যাসিড যদি সংস্পর্শে আসে, এইটা ধর লোহার একটা বিম, মানে লোহার একটা দণ্ড। তো সেখানে হয় কি যে নাইট্রিক অ্যাসিডের সাথে নাইট্রিক অ্যাসিড তো বিক্রিয়া করবেই, অত্যন্ত তীব্র, কিন্তু মজা আছে যে বিক্রিয়া করে কি যে লোহার ওপর একটা আস্তরণ ফেলে দেয়। কিসের আস্তরণ? বিজ্ঞানীরা দেখেছে এটা ফেরিক অক্সাইডের একটা আস্তরণ, লোহার উপরে ফেরিক অক্সাইডের একটা আস্তরণ ফেলে দেয়। আর তারপরে না সেই আস্তরণটা ভেদ করে নাইট্রিক অ্যাসিডটা আর লোহাটাকে টাচ করতে পারে না, ফলে মানে নাইট্রিক অ্যাসিড ফার্দার আর লোহাকে ক্ষয় করতে পারে না। তার মানে এই লোহাটা আর নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, যেহেতু তার গায়ে এরকম একটা আস্তরণ পড়ে গেছে। এই লোহার এই ব্যাপারটাকে নিষ্ক্রিয় লোহা বা ইনার্ট লোহা বলে। আর ঠিক এটার মতোই একটা আছে অ্যালুমিনিয়াম, যে এই অ্যালুমিনিয়ামেরও কোনো একটা সিট যদি হয়, সেটা HNO3 সংস্পর্শে এলে তার উপরেও এটা যেমন ফেরিক অক্সাইড, এটার উপরে অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ পড়ে যায়, ফলে পরবর্তী ক্ষেত্রে HNO3 আর অ্যালুমিনিয়ামকে অ্যাটাক করতে পারে না, অ্যালুমিনিয়ামের সাথে HNO3 আর ফার্দার বিক্রিয়া হয় না। এই দুটো উদাহরণ একটু মনে রাখিস, কারণ তোকে এমনি প্রশ্ন করবে যে কপার এবং অ্যালুমিনিয়াম পাত্রের মধ্যে কাতে নাইট্রিক অ্যাসিড রাখা যায়। ভেবে দেখ, অ্যালুমিনিয়াম পাত্রে রাখা যায়, কারণ অ্যালুমিনিয়ামের সাথে নাইট্রিক অ্যাসিড প্রথমে বিক্রিয়া করে বটে, কিন্তু এই Al2O3 আস্তরণ ভেদ করে পরে আর বিক্রিয়াটা হয় না, ফলে অ্যালুমিনিয়াম পাত্রে HNO3 রাখা যায়। কিন্তু কপারের সাথে দেখ, কপার পাত্রে রাখা যাবে না, কপারের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় এইটা উৎপন্ন হয়, তাহলে কপার নাইট্রেটে ভেঙে যায়, তাহলে কপার পাত্রে আমরা HNO3 রাখতে পারি না, তবে অ্যালুমিনিয়াম পাত্রে রাখতে পারি। এই প্রশ্নটা করে। তবে সাধারণভাবে এই সব অ্যাসিডকেই কাঁচ পাত্রে রাখা হয়, মানে কাঁচের সব মানে সুন্দর সুন্দর দেখতে মানে বোতল আছে, তার ভেতরে দেখবি 11-এর কেমিস্ট্রি ল্যাবে গেলে সেইখানে সব রাখা থাকে। তাহলে এই মোটামুটি নাইট্রিক অ্যাসিডের ব্যাপার। আর ওই শিল্প প্রস্তুতি, নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতির নামটা অন্তত জেনে রাখ, সেটাকে অসওয়াল্ড প্রসেস বলে। মানে নাইট্রিক অ্যাসিডটাও এত বিবিধ জায়গায় ব্যবহার হয় যে সেইটাকেও আমায় গাদা উৎপন্ন করতে হয়, মানে 2 কাপ 3 কাপ নাইট্রিক অ্যাসিড কেউ উৎপন্ন করে না, কলকারখানায় আর কি গ্যালন নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। তো কলকারখানায় নাইট্রিক অ্যাসিডের উৎপন্ন হওয়ার পদ্ধতিকে অসওয়াল্ড পদ্ধতি বলে। হ্যাঁ, আর H2SO4-এর মতোই নাইট্রিক অ্যাসিডেরও যেহেতু অনেকগুলো ব্যবহার, ফলে কতগুলো ব্যবহার তুই জেনে রাখবি। যথারীতি নাইট্রিক অ্যাসিড দিয়ে সার প্রস্তুত হয়, ওষুধ প্রস্তুত হয়, বিভিন্ন নাইট্রেট লবণ প্রস্তুত হয়, নাইট্রিক অ্যাসিড বিভিন্ন বিস্ফোরক পদার্থ তৈরিতে লাগে। হ্যাঁ, TNT, নাইট্রোগ্লিসারিন এই ধরনের বিস্ফোরক পদার্থতে লাগে। তারপরে এই অ্যাকোয়ারিজিয়া তৈরিতে ব্যবহৃত হয়, সোনার খাদ গলানোয় ব্যবহৃত হয়, সিল্ক, রেশম এইসব তৈরি করতে নাইট্রিক অ্যাসিড লাগে। তাহলে নাইট্রিক অ্যাসিডেরও প্রচুর ব্যবহার আছে, দেখে নিস একটু বইতে আরও ভালো করে গুছিয়ে। সেই বহুল ব্যবহার আছে বলেই নাইট্রিক অ্যাসিডের এই ইকুয়েশনগুলো আর এই শিল্প প্রস্তুতির জায়গাটা আমায় পড়তে হয়। শিল্প প্রস্তুতিটা আমার ক্লাস 9-এ নেই, এইগুলোই আছে। তাহলে এই 3টে অ্যাসিড একটু ভালো করে ডিটেলে পড়, 3টে অ্যাসিডের ইকুয়েশন একটু ভালো করে ডিটেলে পড়। পরের দিন আমি একমাত্র এখানে যে খাটটা আছে সোডিয়াম হাইড্রক্সাইড,
সেটা পড়িয়ে দেবো, তাহলে একটা ইকুয়েশন সম্বন্ধে তোর দখল জন্মাবে, দেখবি তোর টেনে গিয়ে কত সুবিধে হয় মানে ইকুয়েশনগুলো লিখতে। ঠিক আছে, তাহলে এই নাইট্রিক অ্যাসিড অবধি আজকে পড়লাম। আর সব মিলিয়ে 3টে অ্যাসিড হয়ে গেল, HCl, H2SO4, HNO3, যাদের যথাক্রমে বাজারি নাম মিউরিয়েটিক অ্যাসিড HCl, H2SO4 অয়েল অফ ভিট্রিয়ল, আর HNO3 হচ্ছে অ্যাকোয়া ফর্টিস বা তেজি জল।